নমস্কার, আমি কৌশিক আর তোমরা শুনছো থ্রিলার ল্যান্ড। আবার আমরা নিয়ে চলে এসেছি নতুন একটা গল্প। আজ তোমাদের জন্য থাকছে শতরূপা শাসমলের লেখা গুপ্তধন খোঁজার রুদ্ধশ্বাস অ্যাডভেঞ্চার কাহিনী, ব্ল্যাক বেয়ার্ডের গুপ্তধনের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। প্রসঙ্গত, আমাদের চ্যানেলের কো ফাউন্ডার রণদীপ নন্দীর লেখা গা ছমছমে ভূতের গল্প চার্লি এসে গেছে সানডে সাসপেন্সে। সবাই শুনে জানিও কিন্তু সেটাও কেমন লাগলো। আর আমাদের সমস্ত গল্পের আপডেটস পেতে সাবস্ক্রাইব করে ফেলো চ্যানেলটি, আর অবশ্যই বেল নোটিফিকেশনটা অন করে দিও। তাহলে আর দেরি নয়, শুনতে থাকো আজকের গল্প শতরূপা শাসমলের কলমে ব্ল্যাক বেয়ার্ডের গুপ্তধনের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। যে কাগজটা পাওয়া গিয়েছিল ওই বোতল দুটো থেকে, তার কার্বন টেস্ট করে দেখেছিলাম সময়টা 1718 সালকে নির্দেশ করছে, এবং হেনরি আমাকে বলেছিল ম্যাপ দুটোর জায়গা হলো স্নেক আইল্যান্ড। ওখানেই নাকি সেই 7 রাজার ধন এক মানিক লুকিয়ে আছে। তবে জন হঠাৎ কিছুক্ষণ চুপ করে গেলেন, তারপর বললেন, তবে গুপ্তধন অভিশপ্ত। কত মানুষের রক্ত, হাহাকার, কান্না জড়িয়ে আছে ওর সঙ্গে, তার কোনো ঠিক নেই। হেনরিকে আমি অনেকবারই ব্যাপারে বলেছিলাম, সাবধান করেছিলাম। কি দরকার বলুন তো এত ধন সম্পদে? সাধারণভাবে কাটানো জীবনের থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। যেখানে মানুষের বেঁচে থাকাটাই একটা বড় অনিশ্চিত সত্য, সেখানে বাদবাকি সবকিছুর মূল্য কি থাকতে পারে? কিন্তু আমার কথা সে শোনেনি। আমাকে না জানিয়ে কখন ওর দুটো বন্ধু আরো কিছু জনকে নিয়ে একটা টিম বানিয়ে ওখানে চলে গেল আমি জানতেও পারিনি, জানেন। তবে একটা আভাস পেয়েছিলাম যে ওকে ঘিরে একটা চক্রান্ত হচ্ছে, আর সেই চক্রান্তর মূলে আছে শহরের কুখ্যাত খুনি জেরার্ড স্মিথ। এই শহরে এমন কোনো ঘৃণ্য কাজ নেই যা সে করতে পারে না। খুন, জখম, রাহাজানি, ড্রাগস পাচার, সব কিছুতেই ওর নাম শিরোনামে আসে। কমসে কম 10টা খুনের মামলা ওর ঘাড়ের ওপর ঝুলছে, কিন্তু পুলিশ, আইন, কেউ ওর টিকি ছুঁতে পারেনি। তার একটাই কারণ, শহরের বড় বড় মানুষের সাথে ওর ওঠা বসা। আইন, আদালত সবকিছুকে কিনে রেখেছে সে। সেই আমাকে একবার হুমকি দেয় যেন আমি হেনরিকে সাবধান করি। ও যা পেয়েছে সেটা যেন জেরার্ডের হাতে তুলে দিই। আমি বলেছিলাম হেনরিকে, পই পই করে বারণ করেছিলাম এই কাজে আর না এগোতে, কিন্তু না, ও আমার বাধা শুনল না। একদিন আমাকে একটা চিঠি লিখে পাড়ি দিল সেই স্নেক আইল্যান্ডে। তারপর কি হলো আমি কিছুই জানি না। যতটুকু জানতাম, স্নেক আইল্যান্ডে যাওয়ার কোনো সরাসরি রাস্তা নেই। কিভাবে, কোন পথে সে সেখানে যাবে সেটা ভেবেও কুল পেলাম না। এই ব্যাপারে আমার কিচ্ছু করার ছিল না, শুধু অপেক্ষা করা ছাড়া। এরপর বহুদিন কেটে গেল, প্রায় বছর 3। কোনো খবর পাইনি ওদের। ধরেই নিয়েছিলাম যে ও আর বেঁচে নেই। তারপর একটা ইন্টারন্যাশনাল নিউজে দেখলাম হেনরির মৃত্যু সংবাদ। কেরালার কালিকাটে কেউ যেন ওকে খুন করেছে। বুঝতে পারলাম কে খুন করেছে। এটা জেরার্ড ছাড়া আর কারোর কাজ নয়। কিন্তু আমার কিচ্ছু করার নেই। ওর হাত অনেক লম্বা, এত দূরে যাওয়া আমার পক্ষে একেবারেই সম্ভব নয়। তবে একটা কথা আমি বলতে পারি, জেনে বা না জেনে যখন আপনারা এই ব্যাপারটার সাথে জড়িয়ে পড়েছেন, তখন আপনাদের সাহায্য করা আমার দায়িত্ব। এছাড়া হেনরিকে আপনি আশ্রয় দিয়েছিলেন, সেদিক থেকে দেখতে গেলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।
আমি আপনাদের সব রকমভাবে সাহায্য করতে চাই, নইলে প্রভু যিশুর কাছে আমি দোষী হয়ে থাকব। আপনারা একটা কাজ করুন, আপনারা হোটেল থেকে সমস্ত মালপত্র নিয়ে আমার বাড়িতে চলে আসুন। এখান থেকেই সব পরিকল্পনা করা যাবে। আমার প্রাইভেট জেট আছে, আশা করি আপনাদের অনেকটা সাহায্য করতে পারব। কথাগুলো বলে একটু থামলেন জন। তারপর থেমে থেমে বললেন, হেনরি আমার থেকে মাত্র 5 মিনিটের ছোট, জানেন? জানি না, সবাই বলে যে যমজ সন্তানের একজনের অনুভূতি আর একজনকে নাড়িয়ে দেয়। আমি জানি এর মধ্যে কোনো বৈজ্ঞানিক সত্যতা নেই, কিন্তু বিজ্ঞানের ওপরেও অনেক জিনিস আছে যেগুলোর ব্যাখ্যা নেই। বললে বিশ্বাস করবেন না, হ্যাঁ, আমি এই বছর 1.5 নিশ্চিন্তে ঘুমাতে পারিনি। ঘুমের ওষুধেও কোনো কাজ হয়নি। মনে হতো কি যেন একটা কষ্ট আমাকে সারাক্ষণ তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। ইনফ্যাক্ট কিছুদিন ধরে আমার পিঠে একটা ব্যথা হয়, কিছুক্ষণ তীব্রতা থাকে, তখন মনে হয় কেউ যেন আমার পিঠে জোর করে একটা ছোড়া গেঁথে দিয়েছে। ব্যথাটা কিছুক্ষণ স্থায়ী হয়, তারপর আস্তে আস্তে কমে যায়। অনেক ডাক্তার দেখিয়েও কিছু হয়নি। শুভময় এতক্ষণ চুপ করে শুনছিলেন, তারপর ধীরে ধীরে বললেন, আপনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই, কারণ মৃত্যুর কোনো সান্ত্বনা হয় না। তবে ওনাকে কথার মাঝেই থামিয়ে দিয়ে জন বললেন, এসব প্রসঙ্গ বাদ দিন, আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আপনারা গিয়ে জিনিসপত্র সহ এখানে চলে আসুন, একসঙ্গে লাঞ্চ করব। জন উঠে দাঁড়িয়ে কাউকে যেন ফোনে কিছু একটা নির্দেশ দিলেন, তারপর বললেন, নিচে আমার ড্রাইভার টম রয়েছে, চলুন। ঘণ্টাখানেক পর জনের সঙ্গে লাঞ্চ করতে করতে নীলকণ্ঠ বললেন, আমাদের যে কাজটা করতে হবে তা হলো একটা প্ল্যানিং শোকে ফেলা, একটা রুট ম্যাপ সাজিয়ে নিতে হবে। আমি নিশ্চিত ওখানে যাওয়ার জন্য একটা রাস্তা তো আছেই, কোথায় আছে সেটাই খুঁজে বের করতে হবে। জনের খাওয়া হয়ে গিয়েছিল। হাত মুখ ধুয়ে এসে নীলকণ্ঠকে বললেন, আপনারা খাওয়া দাওয়া সেরে নিন, আমি ড্রয়িং রুমে বসছি, ওখানেই সব কথা হবে। অবশ্য ইচ্ছে করলে আপনারা একটু রেস্ট নিয়েও নিতে পারেন। নীলকণ্ঠ ওনাকে থামিয়ে দিয়ে বললেন, আমাদের রেস্টের প্রয়োজন নেই জন, আর কিছুক্ষণের মধ্যেই আমরা আসছি। জন নিজের কাঁধটা একটু ঝাঁকিয়ে নিয়ে ঘরে চলে গেলেন। খাওয়া দাওয়ার পর শুভময় এবং নীলকণ্ঠ ড্রয়িং রুমে ঢুকে দেখলেন জন এক দৃষ্টে টিভির দিকে তাকিয়ে আছেন। ওদের দেখে বললেন, টিভিতে এখন একটা খবর বলল, আজ সকাল 7টা নাগাদ পশ্চিম আটলান্টিক মহাসাগরের পোর্ট কন্ট্রোল রুমে নাকি একটা কল এসেছে। সেখানে জনৈক টেড লোপেজ বলে যে সে আর তার বন্ধু রিচার্ড আটকা পড়ে আছে স্নেক আইল্যান্ডে, সেখান থেকে বেরোনোর জন্য সাহায্য চাইছে। তারপর মুখটা ফিরিয়ে চোখ বড় বড় করে বললেন, আমি যদি খুব ভুল না করে থাকি তাহলে এই টেড আর রিচার্ড হেনরির বন্ধু। এদের নিয়েই ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধনের খোঁজে বেরিয়েছিল হেনরি। কিন্তু তারপর হঠাৎ যে কী হলো, ওখান থেকে যে কি করে ভারতে চলে গেল আমি বুঝতে পারছি না। তবে জানি না কেন মনে হচ্ছে এসবই জেরার্ডের কারসাজি ছাড়া আর কিচ্ছু না। নীলকণ্ঠ বললেন, সব বুঝলাম, এবারে একটাই উপায় রয়েছে, ওখানে গিয়ে পুরো ব্যাপারটার রহস্য উদ্ধার করা। এই যে ম্যাপ, যেটা আমি হেনরির কাছ থেকে পেয়েছিলাম, এর মধ্যেই স্নেক আইল্যান্ডে পৌঁছানোর নির্দেশ আছে। এই যে দেখুন। নীলকণ্ঠ ম্যাপটাকে টান টান করে মেঝের ওপর মেলে ধরলেন। পেন্সিল দিয়ে তীর চিহ্নগুলো আস্তে আস্তে নির্দেশ করতে করতে বললেন,
সম্ভবত সেন্ট ভিনসেন্ট দ্বীপ থেকে যাত্রা শুরু করে ক্যারোলিনা ভার্জিনিয়া দ্বীপ দিয়ে চার্লস দ্বীপে পৌঁছতে হবে, তারপর স্নেক আইল্যান্ডে পৌঁছতে হবে। আর নীলকণ্ঠকে কথার মাঝেই থামিয়ে দিয়ে জন বললেন, সমস্যাটা এখানেই। চার্লস দ্বীপের পরে আর এমন কোনো রাস্তা নেই যেখান দিয়ে স্নেক আইল্যান্ডে পৌঁছানো যায়। ওখান থেকেই শুরু হয়েছে ডুবো পাহাড়, ভয়ঙ্কর জলের ঘূর্ণি। ঠিকঠাক রাস্তা না জানলে সলিল সমাধি হওয়ার চান্স খুব বেশি। নীলকণ্ঠ একটু চিন্তা করে বললেন, এই ব্যাপারটার একটা সমাধান নিশ্চয়ই আছে, নয়তো হেনরি কি করে ওখানে পৌঁছালেন? আমার মনে হয় উনি। নীলকণ্ঠ কথা শেষ করতে পারলেন না। হঠাৎই জনের বাড়ির ল্যান্ডলাইনটা সশব্দে বেজে উঠল। জন উঠে গিয়ে কয়েক সেকেন্ড পরে একটু গলা তুলে বললেন, আপনাদের ফোন হোটেল থেকে করেছে। আপনারা কি কিছু ফেলে এসছেন নাকি ওখানে? শুভময় উঠতে যাচ্ছিল। নীলকণ্ঠ তাকে থামিয়ে দিয়ে বললেন, দাঁড়াও, আমি দেখছি। নীলকণ্ঠ রিসিভার কানে দিতেই ওপাশ থেকে একটা সুরেলা গলা ভেসে উঠল। পুরুষ কণ্ঠ, কিন্তু মেয়েলি। হ্যালো নীলকণ্ঠ, তাহলে ইন্ডিয়া থেকে এখানে এসেই পড়লেন তো? ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন উদ্ধার করে তবে নিশ্চয়ই যাবেন। নীলকণ্ঠ চোয়াল শক্ত করে বললেন, কে বলছেন? আবার পরিচয় পরে দিচ্ছি, তার আগে ফ্রিতে আপনাকে একটা উপদেশ দিই। শুনুন, স্নেক আইল্যান্ডে যাওয়ার কথা স্বপ্নেও কিন্তু ভাববেন না। অবশ্য ভারতীয় কুত্তাদের এত কলিজার জোর আছে বলে তো আমার মনে হয় না। শুধু শুধু এত বাড়াবাড়ি না করাই কিন্তু ভালো। নিমেষে নীলকণ্ঠের মাথায় দপ করে আগুন জ্বলে উঠল। দাঁতে দাঁত ঘষে তিনি বললেন, কলজের জোর কার বেশি তা প্রমাণ করার একটা সুযোগ দাও জেডার্ড। সামনাসামনি এসো, দেখা যাক মায়ের দুধ কতটা খেয়েছ। শোনো, আমরা স্নেক আইল্যান্ডে যাচ্ছি, গুপ্তধন উদ্ধার করে আনবো। পারলে আটকে দেখাও, ওপেন চ্যালেঞ্জ রইল। সঙ্গে সঙ্গে ও প্রান্ত থেকে মেয়েলি কণ্ঠটা হিস হিস করে বলে উঠল, বুঝতে পেরে গেছিস কালা কুত্তার বাচ্চা? তবে শোন, আমি কিছুতেই তোদের ওখানে পৌঁছতে দেব না। তার আগে কেটে টুকরো টুকরো করে ভারতে কুরিয়ার করে দেব। সালা! একটা অশ্লীল গালাগালি দিয়ে ফোনটা ঝপ করে কেটে দিল জেরার্ড। নীলকণ্ঠ ফোন রেখে ঘরে ফিরে এলেন। কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। বসে পড়ে মেঝে থেকে ভডকার গ্লাসটা তুলে চুমুক দিয়ে বললেন, আমায় হুমকি দিচ্ছে জেডার্ড। ও আমায় চেনে না। জীবন বাজি রেখে এতগুলো বছর কাটিয়েছে মেজর নীলকণ্ঠ সরকার। দেখা হলে ছুঁচোর মতো দু হাতে টিপে মেরে ফেলতাম। শুভময় বললেন, শান্ত হও নীলকণ্ঠ, শান্ত হও। এখন মাথা ঠান্ডা করে বাকি কাজটা শেষ করতে হবে, হাতে বেশি সময় নেই। নীলকণ্ঠ একটা জোরে শ্বাস ছেড়ে বললেন, ম্যাপটা উপরের দিকে মেলে ধরো শুভময়। শুভময় ওপরের দিকে টান টান করে ম্যাপটা মেলে ধরলেন। ম্যাপের ভেতরে আঁকা সেই অদ্ভুত চিহ্নটা চোখের সামনে ভেসে উঠল। জনের অবাক চোখের সামনে নীলকণ্ঠ বলে উঠলেন, জন, এটা স্নেক আইল্যান্ডের ম্যাপ। ঠিক এর মাঝখানেই আছে সেই গুপ্তধন। এবারে রাস্তাটা ঠিক করে নিতে হবে। এই ব্যাপারে আমার একটু সাহায্য লাগবে। সেই সাহায্য একজনই করতে পারেন, আমার বন্ধু কার্লোস। আর শুভময় তো রইলই। জন অবাক চোখে বললেন, কার্লোস? মানে সেই বিশ্ববিখ্যাত ভূপর্যটক যিনি বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য উদ্ধার করেছিলেন? নীলকণ্ঠ জবাবে মাথাটা ওপর নিচ করলেন। এবার শুভময়ের অবাক হওয়ার পালা। তিনি জিজ্ঞেস করলেন, কার্লোস তোমার বন্ধু হলেন কি করে?
সে আছে এক বড় গল্প, আর একদিন বলবো। তবে এটুকু বলতে পারি, উনি ওনার জন্মস্থান ইটালি ছেড়ে অনেকদিন ধরে ইউএসএতে থাকছেন। সেবারে স্কেলিটন কোস্টে একটা অ্যাক্সিডেন্টে বাম চোখটা হারিয়েছেন। কার্লোসের সাথে আমার কথা হয়েছে, উনি আমাদের সাথে গাইড হয়ে স্নেক আইল্যান্ডে যাবেন। আজ কিছুক্ষণের মধ্যেই এসে পড়ার কথা। হোটেলে পৌঁছে আমায় ফোন করবেন বলেছেন। জন বললেন, সে কি? আরে উনি হোটেলে থাকবেন কেন? আমি এয়ারপোর্টে গাড়ি পাঠিয়ে দিচ্ছি, একবার এখানেই চলে আসুন। অবশ্য যদি ওনার না কোনো আপত্তি থাকে। না না, তাহলে তো সুবিধেই হয়। ঠিক আছে, আমি ওনাকে ফোন করে নিচ্ছি এখন। দিন 5 পরের ঘটনা। শুভময়, নীলকণ্ঠ, কার্লোস এবং জন চলেছেন সেই স্নেক আইল্যান্ডের পথে। জনের সহায়তায় ওনারা একটা জাহাজ পেয়েছেন। দ্বীপে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগেই গুছিয়ে নেওয়া আছে। কার্গো কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগও করে নেওয়া হয়েছে। ওরা সব রকমভাবে সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। জাহাজ ছেড়েছে বাথ শহরের জাহাজ ঘাটা থেকে। শুভময় দেখছিলেন জাহাজ ছাড়ার সময় থেকেই চোখে একটা বাইনাকুলার লাগিয়ে দাঁড়িয়ে আছেন কার্লোস। কারোর সঙ্গেই কোনো কথা বলছেন না তিনি। কেউ কারোর সঙ্গেই তেমন একটা কথা বলছেন না। নীলকণ্ঠ শুধু একটার পর একটা পানীয়ের গ্লাস খালি করছেন আর আতশ কাঁচে চোখ লাগিয়ে মন দিয়ে সেই ম্যাপটা দেখে চলেছেন। শুভময় বেশিরভাগ সময়েই জাহাজের কেবিনে কাটান। আসলে জীবনে কোনোদিন জলযাত্রা না করায় ওনার সি সিকনেস হয়েছে। পেটের মধ্যে যেন সমুদ্রের ঢেউ মোচড় দিয়ে চলেছে সবসময়। তার সঙ্গে অসম্ভব গা গোলাচ্ছে আর বমি। নীলকণ্ঠ মাঝে মাঝে উঠে আসছেন আর ওষুধপত্র দিয়ে যাচ্ছেন। আজকে সকাল থেকেই গাটা যেন গরম হতে শুরু করলো শুভময়ের। কেন জানি না আজ তাঁর মনে হচ্ছে তিনি আর তাঁর দেশের মাটিতে ফিরতে পারবেন না। মা, বাবা, মিত্রার সেই স্মৃতি বিজড়িত তার গৃহকোণ আর তিনি দেখতে পাবেন না। জ্বরটা বাড়তে বাড়তে দুপুরের দিকে শুভময় জ্ঞান হারালেন। আচ্ছন্ন অবস্থায় তার মনে হলো মিত্রা এসে তার শিয়রে দাঁড়িয়েছেন। মুখটা একদম প্রথম দিনের বাসর ঘরে দেখা মুখের মতো। কপালে সাদা চন্দন আঁকা, তার মাঝখানে লাল সূর্যের মতো সিঁদুরের টিপ, সিঁথিতে লাল সিঁদুর, পরনে লাল রঙের বেনারসি। অস্ফুটে তিনি বললেন, মিত্রা, এত তাড়াতাড়ি আমায় ছেড়ে চলে গেলে কেন? কেনই বা আমায় একা ফেলে গেলে কেন? কার্লোস চোখ থেকে বাইনাকুলার নামিয়ে নীলকণ্ঠকে বললেন, নীলকণ্ঠ, মনে হচ্ছে উত্তর দিকে একখণ্ড মেঘ জমেছে। একটা ঝড় আসতে পারে। আমরা এখন আটলান্টিক মহাসাগরের একদম মাঝখান দিয়ে চলছি। এই সময় ঝড় ওঠাটা খুব অস্বাভাবিক। তবে দিনক্ষণ দেখেই বেরিয়েছিলাম যে আগামী 1 মাস তেমন কোনো ঝড়ঝঞ্ঝার খবর নেই। এই সময়ের মধ্যে আমরা অনায়াসে অপরাপকে পৌঁছাতে পারব। কিন্তু নীলকণ্ঠ বললেন, বিপদ বাড়ছে, বই কমছে না। এদিকে শুভময় জ্বরে বেহুশ। এখন মনে হচ্ছে ঝুঁকিপূর্ণ কাজে ওকে না আনলেই হতো। আমারই ভুল। কার্লোস নীলকণ্ঠর কাঁধে একটা হাত রেখে বললেন, চিন্তা করো না। সমুদ্রযাত্রায় অনেকেরই শরীর খারাপ করে। এটা এমন কিছু বড় ব্যাপার না। উনি ঠিকই সেরে উঠবেন, দেখো। এই বলে চোখে আবার বাইনাকুলার লাগিয়ে ডেকের দিকে হেঁটে চলে গেলেন। একখণ্ড মেঘ একটু একটু করে গোটা আকাশ ছেয়ে ফেলল। জাহাজের ক্যাপ্টেন
পিটার এসে বললেন, আপনারা সবাই কেবিনের মধ্যে গিয়ে বসুন। খুব ঝড় উঠেছে, ভয়ানক বিপদের মধ্যে রয়েছি আমরা এখন। পিটারের কথা শেষ হতে না হতেই এক দানব আকৃতি ঢেউ এসে জাহাজের খোলে ধাক্কা মারল। নীলকণ্ঠ শুভময়ের দিকে তাকিয়ে বললেন, বোধহয় এখানে তোমাকে আনা উচিত হলো না। বাইরে এত দুর্যোগ, তার উপর তোমার শরীর এত খারাপ। কি করবো কিছুই বুঝতে পারছি না। পর পর ঝড়ের দমক বাড়তে লাগলো। জলের ঢেউ জাহাজের ওপর আছড়ে পড়তে লাগলো। নীলকণ্ঠের বুক ভয়ে দুরু দুরু করতে লাগলো। ভয় তার নিজের জন্য নয়, ভয় তাঁর চেয়েও প্রিয় তার শহীদের জন্য। যদি কিছু হয় তাহলে তো। আপনারা সবাই ঈশ্বরকে ডাকুন, এই বিপদে একমাত্র তিনিই ভরসা। পিটারের গলার স্বরে চমক ভাঙল নীলকণ্ঠের। তিনি বললেন, কি বলছেন পিটার? এমন তুফান বহুদিন দেখা যায়নি স্যার। সমুদ্র যেন ফুঁসে উঠেছে। কম্পাস বলছে আমরা মূল ভূখণ্ড থেকে পূর্ব দিকে চলে এসেছি, অর্থাৎ যে দিক থেকে এসেছিলাম তার সম্পূর্ণ উল্টো দিকে। নীলকণ্ঠ কিছু না বলে বুক পকেট থেকে একটা মা কালী ঠাকুরের ছবি বের করলেন। বিড়বিড় করে বললেন, শক্তি দাও মা, শক্তি দাও, এই বিপদ থেকে উদ্ধার করো। হঠাৎ একটা কান ফাটানো আওয়াজ হলো। পিটার ছুটে এসে বললেন, আর কিছু করার নেই। সম্ভবত জাহাজ কোনো ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে ফুটো হয়ে গেছে। করে জল ঢুকছে ভেতরে। আর আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই, আর কোনো আশা নেই। তিনি বুকে ক্রুশ আঁকতে আঁকতে ভেতরে চলে গেলেন। নীলকণ্ঠ কিছু একটা বলতে যাবেন, এমন সময় তার মনে হলো কিছু একটা ছিটকে এসে তার মাথায় লাগলো। মাথায় প্রবল যন্ত্রণা হচ্ছে। সঙ্গে সঙ্গে জ্ঞান হারালেন তিনি। হাত বাড়িয়ে কিছু একটা আঁকড়ে ধরতে চাইলেন, হয়তো খুঁজতে চাইলেন শুভময়কে, কিন্তু সেটা আর সম্ভব হলো না। সঙ্গে সঙ্গে তিনি পড়ে গেলেন কেবিনের মেঝেতে। হঠাৎ পায়ে একটা ব্যথা অনুভব হতে উঠে বসতে চাইলেন শুভময়। উঠে বসতে গিয়েও শরীর খারাপ লাগলো তার। তিনি এখন কোথায়? তার মনে পড়ছে যে তার খুব জ্বর হয়েছিল। তারপর কি হয়েছিল আর মনে নেই। শুধু যেন আবছা আবছা মনে হচ্ছিল নীলকণ্ঠ তার মাথার কাছে বসেছিল। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল তিনি তলিয়ে যাচ্ছেন কোথাও। তিনি অস্ফুটে নীলকণ্ঠের নাম ধরে ডাকলেন। গলা দিয়ে ক্ষীণ আওয়াজ বেরোলো। আওয়াজ তার নিজের কান অবধি পৌঁছালো না। নীলকণ্ঠ কোথায়? খুব তেষ্টা পেয়েছে। কষ্ট করে উঠে বসতে গিয়ে তিনি বুঝতে পারলেন গায়ের পোশাক ভিজে। তিনি এতক্ষণ বালির ওপর শুয়েছিলেন। তিনি কিছুই বুঝতে পারছিলেন না। কি করে তিনি এখানে এলেন? কোথায় তিনি? দেখে যা মনে হচ্ছে এটা কোনো একটা দ্বীপ হবে, কিন্তু উঠে বসার পর তার মনে হলো, আচ্ছা, তিনি যে ঘুমিয়ে ঘুমিয়ে মনে করছিলেন যে তিনি তলিয়ে যাচ্ছেন, সেটা কি সত্যি? তাহলে কি তাদের জাহাজটা কোনোভাবে জলে ডুবে গেছে? তাহলে নীলকণ্ঠ কোথায়? জন, কার্লোস, তারাই বা কোথায়? নীলকণ্ঠ কি আদৌ বেঁচে আছেন নাকি জলে ডুবে গেছেন? হায় ঈশ্বর, এই বয়সে এমন শাস্তি দিলে! পরম বন্ধুকে তিনি হারিয়ে ফেললেন। চোখ জলে ভরে এলো তার। তেষ্টার কথা আর মনে রইল না। কিছুক্ষণ পর তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ালেন। না, অযথা ভেঙে পড়লে চলবে না। তিনি যেমন ভাবছেন হয়তো সেরকম কিছু হয়নি, হয়তো সবাই বেঁচেই আছেন, একটু খুঁজে দেখতে হবে। নিজেকে সামলে নিয়ে তিনি হাঁটতে শুরু করলেন।
সূর্যের দিকে তাকিয়ে দেখলেন যে সূর্য এখন প্রায় পশ্চিমে ঢলে পড়েছে। তিনি আন্দাজ করলেন বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলেছে। এই দ্বীপটা থেকে যেদিকেই তাকানো হচ্ছে সেদিকেই নীল টলটলে জল, জল আয়নার মতো স্বচ্ছ। তিনি দ্বীপের ভেতরের দিকে হাঁটতে শুরু করলেন। কিছুক্ষণ চলার পর তিনি দেখতে পেলেন ভেতরে পর পর গাছের সমারোহ শুরু হয়েছে। একটা জিনিস দেখে তিনি একটু অবাক হলেন যে এখানেও নারকেল গাছ রয়েছে। তলায় প্রচুর নারকেল পড়ে আছে। শুভময় একটা শুকনো নারকেল হাতে তুলে নিতেই অবাক হলেন। আসলে নারকেলটার ভেতর কোনো শ্বাস নেই। অনেকটা অংশ ভেঙে কে যেন ভেতর থেকে সবটুকু শ্বাস বের করে নিয়েছে। শুভময় অবাক হলেন। এই নির্জন নিরালা দ্বীপে বাঁদর জাতীয় কোনো পশু আছে নাকি? না হলে নারকেলগুলো ভাঙল কে? অবশ্য একটু পরেই পুরো ব্যাপারটা তার কাছে পরিষ্কার হলো। পাথরের ফাটল থেকে বেরিয়ে আসছে লালচে রঙের দাঁড়াওয়ালা 1 ডজন কাঁকড়া। আকারে বিরাট বড়, প্রায় একটা কেজি 5 হবে। শুভময় চিনতে পারলেন এগুলোকে বলে সন্ন্যাসী কাঁকড়া। এগুলোর বিজ্ঞানসম্মত নাম হল বির্গাস ল্যাট্রো। এগুলো ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের কিছু কিছু দ্বীপে দেখা যায়। তবে মানুষের পা যেসব জায়গায় পড়েছে সেসব জায়গা থেকে এগুলো উধাও হয়ে গেছে, কারণ শুধু নারকেল খাওয়ায় এগুলোর মাংস খুব সুস্বাদু হয়। মানুষ নিজের লোভের বশবর্তী হয়ে এমন কত কি যে বিনষ্ট করেছে তার হিসাব কে রাখে। শুভময় দেখলেন যে কাঁকড়াগুলো তার লম্বা এবং মোটা দাঁড়া ব্যবহার করে নারকেল গাছে উঠে যাচ্ছে এবং সেখান থেকে নারকেল খেয়ে খেয়ে খোলাগুলো নিচে ফেলে দিচ্ছে। তাড়াতাড়ি নারকেল গাছের তলা থেকে সরে এলেন তিনি। বেলা প্রায় পড়ে এসেছে। তিনি দ্বীপের আরেকটু ভেতরের দিকে হাঁটতে লাগলেন। কিছুটা এগোনোর পর দেখলেন হাতের নাগালে থোকা থোকা আঙুরের মতো কি যেন এক রকমের ফল দেখা যাচ্ছে। তবে আঙুর গাছের মতো দেখতে হলেও গাছটা আঙুর গাছের মতো লতানো নয়, গুল্ম জাতীয় গাছ, ঝোপের মতো হয়ে রয়েছে। পেট খিদেতে মোচড় দিচ্ছে। একবার ভাবলেন কয়েকটা ফল তুলে মুখে দেবেন, যা হয় হবে। তারপর ভাবলেন এই প্রকৃতিতে একই রকম দেখতে অনেক অনাবিষ্কৃত গাছপালা রয়েছে যেগুলো অতি পরিচিত দেখতে হলেও আসলে তা নয়। কে বলতে পারে এই আঙুরের মতো দেখতে ফলগুলো আসলে বিষ ফল নয়? তিনি ভেবে গাছের তলায় দাঁড়িয়ে পড়লেন। একটু পরে দেখলেন কোড়ে আঙুলের মতো দেখতে একটা অদ্ভুত ময়ূরকণ্ঠী রঙের পাখি ফলগুলোতে এসে ঠোক্কর মারছে। শুভময় নিশ্চিত হয়ে গেলেন যে এগুলো বিষ ফল নয়। সঙ্গে সঙ্গে একটা ফলের থোকা গাছ থেকে ছিঁড়ে মুখে পুরে দিলেন। আহ, কি অদ্ভুত স্বাদ, অসাধারণ মিষ্টি। সত্যি প্রকৃতি তার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে কত না ম্যাজিক লুকিয়ে রাখে। ফলগুলো মুখে দিয়ে চিবাতে চিবাতে তিনি দেখলেন দূরে সমুদ্রের বুকে আস্তে আস্তে সূর্য ডুবছে। আকাশে তার গোলাপি আভা ছড়িয়ে পড়ছে। কানে আসছে ঢেউয়ের শব্দ। তিনি মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলেন কয়েক মুহূর্ত। এক পলকের জন্য তাঁর মনে হলো তিনি বোধহয় এই দ্বীপেরই কেউ। সমুদ্রের এই নোনা জল, চিকচিকে বালি, সমুদ্রের বুকে ডুবতে বসা অস্তগামী সূর্য সবকিছুই বোধহয় তাঁরই অংশ। তাই বোধহয় ভারতীয় দর্শন বলে মৃত্যুর পর মানুষের আত্মা পঞ্চভূতে লীন হয়ে যায়, রূপান্তরিত হয় অন্য এক শক্তিতে। আর সেই জন্য মানুষের প্রত্যেকটা অংশ পঞ্চভূতের সাথেই একাত্মবোধ করে, সম্পূর্ণ হয়। কিছুক্ষণ পর তিনি আবার পথ চলা শুরু করলেন। খানিকক্ষণ পর তিনি একটা জিনিস দেখে আশ্চর্য হলেন।
কিছু গোল গোল পাতায় ছাওয়া ছোট্ট ছোট্ট কুঁড়ে। মানুষ ছাড়া এমন ঘর আর কে বানাবে? অর্থাৎ এই দ্বীপ জনমানব শূন্য নয়, মানুষের বসবাস আছে। এইটা ভেবে কিছুটা সাহস এলেও মনটা দমে গেল। এই নির্জন দ্বীপে যদি কোনো জনবসতি থেকেও থাকে, তাহলে কি তারা আদৌ কোনো সভ্য জাতি? হয়তো কোনো আদিম জনজাতি হবে। না হলে এখানে এভাবে কারা থাকবে? এমন একটা অদ্ভুত স্বর ভেসে এলো। শুভময় একটা ঝোপের আড়াল দেখে সরে দাঁড়ালেন। তারপর ঝোপ সরিয়ে দেখলেন প্রায় গোটা 40 মানুষ সারিবদ্ধভাবে কোথায় যেন যাচ্ছে। তাঁদের মুখে ওই অদ্ভুত আওয়াজ। শুভময় ভালো করে দেখলেন ওই দলে পুরুষ নারী সবারই প্রায় একই পোশাক, কোমর থেকে ওপরের দিকে খালি, তাতে বিভিন্ন রকমের ফুল লতাপাতা জড়ানো, আর নিম্নাঙ্গে সম্ভবত গাছের বাকল জড়ানো। প্রথমে তিনি ভাবলেন ওদের কাছে গিয়ে নিজের অবস্থার কথা খুলে বলবেন। তারপরে ভাবলেন নিজে থেকে ধরা না দিলেও একদিন না একদিন তো এরা তাকে ধরতে পারবেই। তারপর কি হবে তার কোনো ঠিক নেই। তার চেয়ে এখনই গিয়ে সবটা ওদের বলে সাহায্য চাইলে কেমন হয়? দেখাই যাক না কি হয়। শুভময় ওই দলটা যেদিক দিয়ে যাচ্ছিল সেদিকে চললেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন একটা বিরাট আগুনের গোলা। তার চারপাশে গোল হয়ে বসে আছে কিছু মানুষজন। শুভময়কে দেখে ওরা নিজেদের মধ্যে নিচু স্বরে কিছু একটা বলা বলি শুরু করল। তারপর ওদের মধ্যে একজন বয়স্ক পুরুষ উঠে দাঁড়ালেন। সম্ভবত এদের সর্দার হবেন। শুভময় সঙ্গে সঙ্গে মাথা নত করে প্রণামের ভঙ্গি করলেন। তারপর ইঙ্গিতে সবটুকু বুঝিয়ে বললেন। সর্দার খুব মনোযোগ দিয়ে ওকে দেখে হাতছানি দিয়ে ডেকে সামনের এক কুঁড়ের মধ্যে যেতে বললেন। শুভময় বেশি কিছু না ভেবে বয়স্ক লোকটির সঙ্গে কুঁড়ের মধ্যে ঢুকলেন। কুঁড়েগুলো দেখতে কিছুটা উল্টানো গামলার মতো। দরজাটা খুব সরু আর নিচু, প্রায় হামাগুড়ি দিয়ে ভেতরে ঢুকতে হয়। শুভময় ভেতরে ঢুকে দেখলেন কিছু কলা পাতার মতো লম্বা লম্বা পাতার ওপরে কেউ যেন পাশ ফিরে শুয়ে আছে। মাথার সামনে একটা আলো জ্বলছে। একটা ছোট নারকেলের মালায় সম্ভবত কোনো পশুর চর্বিতে ভেজানো কোনো গাছের তন্তু। সেই প্রদীপ জ্বলে ঘরের মধ্যে একটা মিষ্টি মিষ্টি ঝাঁঝালো গন্ধের সৃষ্টি হয়েছে। লোকটার শোয়ার ভঙ্গিটা তার খুব চেনা। আস্তে আস্তে এগিয়ে গিয়ে মুখটা দেখতেই তার চোখ ফেটে জল এলো। নীলকণ্ঠ। তিনি চিৎকার করে কেঁদে উঠলেন, নীলকণ্ঠ! নীলকণ্ঠ অতি কষ্টে চোখ মেলে তাকালেন। তারপর ধীরে ধীরে ভারী গলায় টেনে টেনে বললেন, তোমার চোখে জল। দেখো, আমি ভালো আছি। সমুদ্রে যে ভীষণ ঝড় উঠেছিল, সেই ঝড়ে আমাদের জাহাজ ডুবে হয়েছিল। আমরা কে কোথায় এসে পড়েছিলাম সত্যি কেউ জানি না। ওই দিন তোমার খুব জ্বর এসেছিল, তুমি বেহুঁশ ছিলে। আমাদের জাহাজটা খুব দুলছিল। পিটার আমাদের সাবধান থাকতে বলেছিল, তাই বেহুঁশ তোমার বিছানার পাশে আমাদের কেবিনে বসেছিলাম। হঠাৎ কিসের যেন একটা শব্দ হলো। তারপর হঠাৎ আমার মনে হয়েছিল মাথার পিছনে খুব জোরে লাগলো। তারপর চারপাশ অন্ধকার হয়ে গিয়েছিল। সম্ভবত
কত জ্ঞান হারিয়েছিলাম, এবার আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখলাম আমি এই দ্বীপে শুয়ে আছি। শরীরের বেশ কিছুটা অংশ জলে, সারা শরীরে অসম্ভব ব্যথা, মাথা আগুনের মতো গরম। দাঁড়াবার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই পারছিলাম না। সে সময় এই মানুষগুলো আমায় দেখতে পেয়ে এখানে আন, এসব জড়িবুটি বেটে সারা শরীরে লাগিয়ে দেয়, খাওয়ারও দেয়। আর এই যে দেখছো আলোটা জ্বলছে, আলো থেকে যে ধোঁয়া বের হচ্ছে, সম্ভবত এটাতেও কোনো ঔষধি মেশানো আছে। গন্ধটা শরীরে গেলে শরীর চাঙ্গা হয়ে ওঠে পরপর। তুমি কিছুক্ষণ থাকলেই বুঝতে পারবে। শুভময় এতক্ষণ নীলকণ্ঠের কথা মন দিয়ে শুনছিলেন, এখন বললেন, জন, কার্লোস, এনারা কোথায় খুঁজতে হবে? ভগবান করুন সবাই যেন বেঁচে থাকেন। নীলকণ্ঠ ম্লান হাসলেন। এই সময় সেই বয়স্ক লোকটা ঘরের মধ্যে ঢুকে এলেন। পেছনে একজন মহিলা, তার হাতে কয়েকটা লম্বা ধরনের পাতা। সেগুলো পাথরের সাহায্যে একটু থেঁতলে নিয়ে নীলকণ্ঠের কপালে প্রলেপ দিতে লাগলেন তিনি। প্রলেপ দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ পরে উঠে দাঁড়িয়ে ইঙ্গিতে শুভময়কে বললেন এখানে না থাকতে। শুভময় বুঝতে পারলেন বোধহয় সেই মহিলা বোঝাতে চাইছেন যে নীলকণ্ঠের একটু বিশ্রামের প্রয়োজন। উনি কুঁড়ে ছেড়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে দেখলেন সেই আগুন আরও উজ্জ্বল হয়েছে। আগুনের গোলার পাশে কি যেন একটা গুঁড়ো গুঁড়ো নুনের মতো রাখা আছে। এক অদ্ভুত স্বরে গান করছে এই মানুষগুলো, আর তার সাথে এক একজন করে উঠে ওই গুঁড়োগুলো থেকে এক মুঠো তুলে আগুনে দিয়ে আসছে। আর সেই আগুন ধপ করে একবার নিভেই উজ্জ্বল নীল শিখায় জ্বলে উঠছে। এইভাবে প্রায় আধ ঘন্টা কেটে যাওয়ার পর প্রত্যেকে একটা পাত্র নিয়ে সেই বয়স্ক সর্দারের হাতে দিলেন। সর্দার বিড়বিড় করে কিছু একটা বলে প্রত্যেকটা পাত্রে একটু করে থুতু মিশিয়ে দিলেন। তারা সেই পাত্রটা তুলে নিয়ে যে যার জায়গায় বসে পরম তৃপ্তির সঙ্গে খেতে লাগলো। একটু পরে একজন বয়স্ক মহিলা এসে সেই একই রকম একটা পাত্র শুভময়ের হাতে দিয়ে ইঙ্গিতে খেয়ে নিতে বললেন। শুভময় পাত্রটা হাতে নিয়ে দেখলেন সেখানে কালচে লাল রঙের কোনো একটা পদার্থ। তিনি বুঝতে পারলেন এটা কোনো জন্তুর টাটকা রক্ত, তার সঙ্গে সম্ভবত কিছু একটা মেশানো রয়েছে, এবং এই আদিম জনজাতির সর্দার তাতে থুতু মিশিয়ে তার গোষ্ঠীর অন্তর্গত সবাইকে দিচ্ছে। এটা সম্ভবত একটা রিচুয়াল। শুভময়ের গোটা শরীর ঘৃণায় সংকুচিত হয়ে উঠল, কিন্তু তিনি এটা ভালোভাবেই বুঝতে পারলেন যে পদার্থটা তাকে খেতেই হবে, নয়তো ব্যাপারটা অন্যভাবে নেবে এরা। তবে একটা ফাঁক দেখে ওটা মাটিতে ফেলে দিলে এই জঘন্য জিনিসটা আর তাকে খেতে হবে না। পাত্রটা হাত থেকে নিয়ে পাশে নামিয়ে রাখতে গিয়ে তিনি টের পেলেন যে মহিলাটা তাকে পাত্রটা এনে দিয়েছিলেন তার মুখটা ক্রমেই ভ্রুকুটি কুটিল হয়ে উঠছে। শুভময় একটু থতমত খেয়ে পাত্রটা মুখে তুলে একটা চুমুক দিতেই তার সারা শরীর কাঁপিয়ে বমি উঠে এলো। চোখ অন্ধকার হয়ে সেখানেই মুখ থুবড়ে পড়লেন তিনি। জ্ঞান যখন ফিরল তখন তিনি দেখলেন একটা ঘরে পাতার বিছানার উপর বসে আছেন তিনি, পাশে নীলকণ্ঠ। প্রথমে বুঝতে পারলেন না তিনি কোথায়, তারপর ধীরে ধীরে তার সব কিছু মনে পড়তে লাগলো। কিছু একটা ভেবে ধর্মর করে উঠে বসতে গেলেন তিনি, আর সঙ্গে সঙ্গে পাশ থেকে নীলকণ্ঠ বলে উঠল, উঠো না শুভময়, তোমার বিশ্রামের প্রয়োজন। শুভময় নীলকণ্ঠের পাশে শুয়ে নিচু স্বরে বললেন,
ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন তাহলে তো অধরাই থেকে গেল। নীলকণ্ঠ কষ্ট করে একটু হেসে বললেন, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে হবে? ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন উদ্ধার করতেই হবে, এবং সেটা আমরাই করব। শুভময় এবং নীলকণ্ঠ ওই দ্বীপে প্রায় মাসখানেক কাটিয়ে দিলেন। একদিন দুজনে বসে নিজেদের মধ্যে কথা বলছেন, এমন সময় সর্দার স্পষ্ট ইংরেজিতে বললেন, স্নেক আইল্যান্ড যেতে চাইছেন, কিন্তু সেখানে যাওয়া তো খুব বিপজ্জনক। নীলকণ্ঠ চমকে সর্দারের দিকে তাকালেন, বললেন, আপনি ইংরেজি জানেন? জানি জানি, এবং গত 1 মাস ধরে আপনাদের সব কথাই আমি শুনেছি। সেখান থেকেই বুঝতে পেরেছি আপনারা ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধনের খোঁজে এসেছেন এবং সমুদ্রে ঝড় উঠায় বাকি সঙ্গী সাথীদের হারিয়ে ফেলেছেন। শুভময় এতক্ষণ চুপ করেছিলেন, এবারে বললেন, তার মানে আপনি এই আদিম জনজাতির কেউ নন, তাই তো? তাহলে আপনি কে? কিভাবে এলেন এখানে? লোকটি একটু হেসে বললেন, আমার নাম ম্যাক। আমি পেশায় একজন উদ্ভিদ বিজ্ঞানী। এই দ্বীপের নাম হলো ত্রিস্তান দা কুনহা। আমি কোথায় থাকতাম তা আপনাদের বলবো না, তবে এইটুকু বলতে পারি, আমি স্ব-ইচ্ছায় এবং স্বেচ্ছা নির্বাসন বেছে নিয়েছি। আমি চাই আমার বাকি জীবন এই আদিম জনজাতির মধ্যে কাটাতে। এটাই আমার দেশ, এখানেই এদের মধ্যেই আমি বাঁচতে চাই। শেষ সময় পর্যন্ত এদের সাথে আমি কাটাতে চাই। আমি আপনাদের স্নেক আইল্যান্ড পর্যন্ত পৌঁছবার ব্যবস্থা করে দিতে পারি, তবে বারবার একটাই কথা বলবো যে ওখানে না যাওয়াটাই ভালো। নীলকণ্ঠ বললেন, ব্যাগ, একটা কথা বলি আপনাকে। আপনি হয়তো জানেন না, এই গুপ্তধনের জন্য একটা প্রাণ চলে গেছে, অনেকগুলো প্রাণ বিপদের মুখে। ওটা না উদ্ধার করলে বহু প্রাণ যাবে, রক্তক্ষয় হতেই থাকবে। ওই গুপ্তধন উদ্ধার করে আমরা এক কানা করিও স্পর্শ করতে চাই না, পুরোটাই। নীলকণ্ঠের কথা শেষ করতে না দিয়ে ম্যাক বললেন, কথাটা আমি জানি। ওই সম্পদে এত রক্ত লেগে আছে যে ওতে হাত না দেওয়াই ভালো। আর আপনারা যে ওই সম্পদের ভুল ব্যবহার করবেন না, সেও বুঝেছি আমি। নীলকণ্ঠ অবাক হয়ে বললেন, কি করে বুঝলেন? আমি তো আগে কখনো বলিনি এই ব্যাপারে। সব কথা বলে দিতে হয় না। এতদিন এই মাটির সাথে, এই আদিম জনজাতির সাথে থাকতে থাকতে আমার একটা অনুভূতি তৈরি হয়েছে। ঠিক ভুল আমায় বোঝাতে হয় না। আপনারা আমার সাথে আসুন। নীলকণ্ঠ এবং শুভময় ম্যাকের ডাকে ম্যাকের কুঁড়েতে ঢুকলেন। ম্যাক একটা গোল মতো পাত্রের মুখ থেকে একটা গোল করে গোটানো চামড়ার ম্যাপ বের করে নীলকণ্ঠের হাতে দিলেন, বললেন, এই হলো সেই ম্যাপ, যার সাহায্যে আপনারা স্নেক আইল্যান্ড পৌঁছতে পারবেন। এই দ্বীপটা ঠিক স্নেক আইল্যান্ডের পশ্চিমে। এখান থেকে দিন 15 লাগবে যেতে। ব্যবস্থা আমি করে দেব, আপনারা প্রস্তুতি নিন। ম্যাক চলে গেল। শুভময় অবাক হয়ে বললেন, এই মানুষটার সবটাই যেন অদ্ভুত। কোথা থেকেই বা উনি এখানে এলেন? ওনার কাছেই বা এই ম্যাপটা এলো কি করে? বুঝতে পারছি না। সবচেয়ে আশ্চর্য এই যে আমাদের কাছে যে ম্যাপটা ছিল এবং এটা দুটোই একদম এক, কিন্তু এটা সেই ম্যাপ তো হতে পারে না। সেটা তো প্রবল ঝড়ে সমুদ্রে তলিয়ে গেছে। সঙ্গে জন, কার্লোস, কারো কোনো খোঁজ নেই। তাহলে উনি এই ম্যাপটা পেলেন কি করে? নীলকণ্ঠ বললেন, তোমার মতো আমিও অন্ধকারে। কিছুক্ষণ চুপচাপ থেকে শুভময় বললেন, দেখো, ইনি সভ্য মানুষ, তবুও এক অদ্ভুত প্রথা পালন করে চলেছেন।
এই অধিবাসীদের সাথে আছেন এবং সবই এক রহস্যের কুয়াশায় ঢাকা। উনি নিজেকে এভাবেই রাখতে পছন্দ করেন। আমাদের বোধহয় ওনার প্রাইভেসিকে সম্মান জানানো উচিত। বাদ দাও, প্রস্তুত হতে হবে আমাদের ওখানে যাওয়ার জন্য। এখন তো তুমি শরীর ও মন দুদিক থেকেই চাঙ্গা হয়ে গেছো, আর কোনো অসুবিধা নেই নিশ্চয়ই। তাহলে যেই কাজে এসেছি সেইটার ব্যাপারটা ভালো করে তলিয়ে ভাবা যাক। এসো। নীলকণ্ঠ সম্মতি দিলেন। সেদিন সারা দিন ওরা দুজন ম্যাপটাকে ভালো করে দেখতে লাগলেন, বিভিন্ন বিষয় আলোচনা করতে লাগলেন। এটা তো মূল ভূখণ্ড নয় যে সব দরকারি জিনিসপত্র হাতের কাছে চাইলেই পাওয়া যাবে। পরন্ত বিকেলে ম্যাক তাদের সঙ্গে দেখা করতে এলেন। তারপর বললেন, আপনাদের জন্য একটা ছোট ডিঙি সমুদ্রের ধারে রাখা রয়েছে, ওটা নিয়ে আপনারা স্নেক আইল্যান্ড যেতে পারবেন। এখান থেকে সোজা উত্তর দিকে 15 দিনের মতো ভাসলেই আপনারা ওই আইল্যান্ডে পৌঁছে যাবেন। একটু দাঁড়ান। এই বলে সর্দার নিজের কুটিরে ঢুকলেন। সেখান থেকে বেরিয়ে এলেন হাতে কিছু বুনো গাছ নিয়ে। তারপর বললেন, স্নেক আইল্যান্ডের অনেক বিপদের মধ্যে একটা হলো ওই দ্বীপ সাপে পরিপূর্ণ। ওখানে পা রাখার সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের কামড়ে জীবনহানি হওয়ার সম্ভাবনা 100%। নৌকো থেকে ওই দ্বীপে পা রাখার আগে এই পাতার রসটা ভালো করে সর্বাঙ্গে মেখে নেবেন। তাতে সাপ কেন, কোনো বিষাক্ত পোকামাকড় পর্যন্ত আপনাদের ধারে কাছে ঘেঁষবে না। এই গাছটার নাম হলো ডাচম্যানস পাইপ। এই গাছটার একটা প্রজাতি এই দ্বীপে জন্মায়। এই প্রাচীন জনজাতি এই গাছটাকে শুধু সাপ নয়, আরও বিভিন্ন বিষাক্ত পোকামাকড়কে দূরে রাখতে সাহায্য করে। আর এই গাছ শুকনো হয়ে গেলেও এদের গুণাগুণ বজায় থাকে। শুভময় বললেন, আপনাকে কি বলে ধন্যবাদ দেব তার কোনো ভাষা নেই। উত্তরে ম্যাক একটু হাসলেন। দেখতে দেখতে যাওয়ার দিন এগিয়ে এলো। শুভময় নীলকণ্ঠ মোটামুটি রসদ বোঝাই করেই নিয়েছেন। ছোট্ট ডিঙিটায় বেশিরভাগ শুকনো ফল, কন্দ, বাদাম ইত্যাদি রয়েছে। ম্যাক একটা শিকড় দিয়েছেন, যা খেলে খিদে, তেষ্টা সবকিছুই মেটে। খুব অল্প পরিমাণে পানীয় জল নেওয়া হয়েছে, কারণ হলো এখানে তেমন কোনো শক্তপোক্ত পাত্র নেই, আর এত ছোট ডিঙিতে বেশি জল নিয়ে যাওয়াও সম্ভব নয়। কয়েকটা ছোট ছোট বাঁশের পাত্রে জল নেওয়া হয়েছে। হিসাব করে দেখা গেছে এর থেকে বেশি পাত্র নেওয়াও সম্ভব নয়। আবহাওয়া অনুকূল থাকলে যে পরিমাণে রসদ নেওয়া হয়েছে সেগুলো ফুরোনোর আগেই ওই আইল্যান্ডে পৌঁছানো যাবে। কিন্তু আসলে ব্যাপারটা অন্যরকম। পৌঁছে গেলেও ফিরে আসার একটা রাস্তা তো রাখতে হবে। তাঁরা যতটা জানেন, স্নেক আইল্যান্ড থেকে ফেরা এত সহজ নয়, এবং এটা এমন এক অনাবিষ্কৃত দ্বীপ যার পাশ দিয়ে কোনো জাহাজও চলাচল করে না। আসলে ওখানে পৌঁছানোর তো তেমন কোনো রাস্তাই নেই। কার্লোস বলেছিলেন একটি মাত্র রাস্তা আছে, এবং সেটা অনেক ঝুঁকিপূর্ণ। সেই ব্যাপারটা নীলকণ্ঠ ম্যাককে বলতেই ম্যাক একটু চিন্তা করে বললেন, তোমাদের ফিরে যাওয়ার উপায় একটাই, সেটা হলো ওখান থেকে সোজা এখানে ফিরে আসা। তারপর এখান থেকে তোমাদের পূর্ব দিক বরাবর যাওয়া। বেশ কিছুটা গেলেই একদম জাহাজ চলাচলের রাস্তায় গিয়ে পড়বে। ওখান থেকেই তোমরা ফিরতে পারবে। কিন্তু এগুলোর মধ্যেও অনেক সম্ভাবনা থেকে যায়। তাহলেও এছাড়া অন্য কোনো পথ তো আর নেই। নীলকণ্ঠ বললেন, আপনি যা বলছেন তেমনই হোক ম্যাক, সেই মতোই যাওয়া হোক। তবে একদিন খুব ভোরে সূর্যোদয়ের মুহূর্তে নীলকণ্ঠ এবং শুভময় ত্রিস্তান দা কুনহা ছাড়লেন। নীলকণ্ঠ শক্ত হাতে দাঁড় বাইছেন। সমুদ্রের প্রচণ্ড ঢেউয়ের প্রতাপ এখানে অনেকখানি কম। তাও এত বড় সমুদ্রে এইটুকু একটা নৌকো মোচার খোলার মতো দুল ছিল। চুপচাপ বসে থাকেন শুভময়।
মাঝে মধ্যে দু একটা কথা বলেন, কখনো কখনো নীলকণ্ঠের কাছে এসে বসেন। এমন করে 14 দিন কেটে গেল। পরের দিন খুব সকালে শুভময় দেখলেন কিছুটা দূরে একটা দ্বীপের আভাস দেখা যাচ্ছে। নীলকণ্ঠকে বললেন, দেখতে পাচ্ছ নীলকণ্ঠ, বোধহয় স্নেক আইল্যান্ডে এসে পৌঁছেছি। নীলকণ্ঠ সজাগ প্রহরীর মতো দূরের দিকে দৃষ্টি রেখে বললেন, বোধ হয়। এবারে প্রস্তুত হও শুভময়। নৌকার খোলের মধ্যে থেকে সেই গাছের পাতার রস সর্বাঙ্গে ভালো করে মাখলেন নীলকণ্ঠ। শুভময়কেও দিলেন, বললেন, ভালো করে এটা মেখে নাও। ম্যাকের কথা মাথায় রাখবে সবসময়। তাঁদের সেই ছোট্ট ডিঙি দেখতে দেখতে স্নেক আইল্যান্ডের কাছাকাছি এসে পড়ল। একটা ফোঁস ফোঁস শব্দে নীলকণ্ঠের কান সতর্ক হয়ে উঠল। স্নেক আইল্যান্ড বলতে আসলে সমুদ্রের মাঝে একটা ভূমিভাগ তা নয়। এই সমুদ্র হঠাৎ এখানে এসে একটা ছোট নদীর মতো আকার ধারণ করেছে। তার দুপাশে ভূমিভাগ, অর্থাৎ সাপ জলে থাকে, সেগুলো আবার ডাঙাতেও উঠে আসে। ম্যাপে তেমনই কিছু নির্দেশ করেছিল। এখন ব্যাপারটা হলো, ম্যাপ অনুযায়ী একটা নরকরটির মতো অংশে রয়েছে সেই অনাবিষ্কৃত ব্ল্যাক বিয়ার্ডের গুপ্তধন। সেটা অনেকটা ভেতরে। নীলকণ্ঠ নৌকা বাইতে লাগলেন। মাঝে মাঝে দুপাশের গাছের ডালপালা এসে ওদের শরীর স্পর্শ করে যাচ্ছিল। নৌকাতে বসেই ওরা দেখতে পাচ্ছিলেন এই দ্বীপে গিজগিজ করছে সাপ। কুণ্ডলি পাকিয়ে কোথাও কোথাও শুকনো পাতার উপর, আবার কোথাও বা গাছের ডালের উপরেও ঝুলছে তারা। এতদিনের শান্ত নিস্তব্ধ পরিবেশে ব্যাঘাত ঘটানোর জন্য মাঝে মাঝে বিরক্ত হয়ে তাঁদের দিকেও তাকাচ্ছে। এমন করে ঘণ্টাখানেক যাওয়ার পর সেই জলভাগ হঠাৎ শেষ হয়ে গেল। ম্যাপ অনুযায়ী এখানেই থাকার কথা সেই গুপ্তধনের। নীলকণ্ঠ দৃঢ় স্বরে বললেন, শুভময়। নৌকাটাকে একটা গাছের ডালের সঙ্গে শক্ত করে বেঁধে তারা দ্বীপে লাফ দিলেন। এই দ্বীপটা বেশ পরিষ্কার। আশ্চর্যের বিষয় এই যে এত সাপের একটারও এখানে দেখা নেই। তার কারণ বোধহয় এখানে এক ধরনের গাছের ফুল, খুব সুতীব্র ঝাঁঝালো গন্ধ। বোধহয় এই ফুলের গন্ধের কারণেই সাপ এই দ্বীপে ঘেঁষে না। ওনারা কিছু দূরে গিয়ে দেখলেন একটা জলপাই গাছ। গাছে অনেক জলপাই আছে, তলাতেও বিছিয়ে আছে প্রচুর। ম্যাপটা খুলে মেলে ধরলেন শুভময়। নরকরটির মতো দেখতে দ্বীপটার প্রায় মাঝ বরাবর চলে এসেছেন তারা। এই জায়গাটা থেকে দ্বীপের নরকরটির মতো আকৃতিটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবার ম্যাপ অনুযায়ী নরকরটির নাকের মাঝের লাল বিন্দু হলো এই অলিভ গাছটা। কিন্তু সেই গুপ্তধন কোথায় কিছুই তো তেমন বোঝা যাচ্ছে না। নাকি এইখানে মাটির তলায় পোঁতা আছে? নীলকণ্ঠ একটু ভাবতে শুরু করলেন। কিছুক্ষণ পর মুখ ফিরিয়ে দেখলেন শুভময় পাশে নেই। শুভময়, শুভময়। তিনি জোরে শুভময়ের নাম ধরে ডাকতেই তার মনে হলো কে যেন নিচ থেকে সাড়া দিচ্ছে। নীলকণ্ঠ অবাক হয়ে গেলেন। কি হলো ব্যাপারটা? শুভময় কোথায়? তিনি অলিভ গাছটার এদিক ওদিক দেখতে লাগলেন। কোথাও শুভময়কে দেখতে পেলেন না। আবার ডাকলেন, শুভময়, শুভময়। তখন শুভময় বললেন অলিভ গাছটার বাঁ দিকে আসতে। নীলকণ্ঠ অলিভ গাছটার বাঁ দিকে কয়েক পা হাঁটতেই একটা ঢাল বেয়ে নিচে পড়ে গেলেন। দেখলেন শুভময় সেখানে দাঁড়িয়ে ভেতরের দিকে আঙুল নির্দেশ করছে। নীলকণ্ঠ সেদিকে দেখতেই অবাক হয়ে গেলেন।
ভেতরে একটা গুহা। সূর্যের আলো সেখানে কোণাকুনি পড়েছে, আর তাতে দেখা যাচ্ছে বিরাট বড় বড় কয়েকশো সিন্দুক। নীলকণ্ঠ সেদিকে এগিয়ে যাবে এমন সময় হঠাৎ পেছন থেকে একটা গলার স্বরে ভারী অবাক হয়ে দেখলেন পেছনে জেরার্ড। হ্যাঁ, দাঁড়াও, কোথায় যাচ্ছ? ভারতীয় শুয়োরের দল! কি ভেবেছ এখান থেকে ব্ল্যাক বেয়ার্ডের গুপ্তধন উদ্ধার করে নিয়ে নিজেদের দেশে চলে যাবে, তাই না? রাতারাতি খুব শখ। তোমায় বলেছিলাম না, তোমরা যাই করো, এই গুপ্তধন আমার। সরো সরো, আমায় দেখতে দাও, সরো। জেরার্ডের এক সহকারী শুভময়ের মাথায় বন্দুক তাক করে বলল, যাও জেরার্ড, ভিতরে গিয়ে দেখো। জেরার্ড গুহার ভেতরে গিয়ে একটা বাক্সের তালা ধরে টানল। এত দিনের ব্যাপার তালায় মরচে পড়ে সহজেই খুলে এলো। সঙ্গে সঙ্গে সেই বাক্স খুলে জেরার্ড চিৎকার করে উঠল। তাতে ঝকঝক করছে সোনার বাট। জেরার্ড চিৎকার করে উঠে আর একটা বাক্স খুলল। সেটাতে রয়েছে প্রচুর দামি দামি পাথরের গয়না, বাসনপত্র। এইভাবে একসময় সে সব টাকা পয়সা ধনরত্ন দু হাতে পাগলের মতো ঘাঁটতে লাগলো, লোফালুফি করতে লাগলো। তারপর পকেট থেকে হঠাৎ একটা দোনলা বন্দুক বের করে যে শুভময়ের মাথার দিকে পিস্তল ধরেছিল তাকে গুলি করল। একটাও কথা না বলে সে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর নীলকণ্ঠের দিকে সেই বন্দুকটা তাক করে সে বলল, এই স্নেক আইল্যান্ডেই তাহলে তোদের দুটোকে ঘুম পাড়িয়ে দিই, কি বলিস? কথাটা বলার সঙ্গে সঙ্গেই শুভময় হঠাৎ মাটি থেকে লাফিয়ে উঠে জেরার্ডের ওপরে একটা ঝাঁপ দিলেন। সঙ্গে সঙ্গে বেসামাল হয়ে জেরার্ডের হাত থেকে পিস্তলটা ছিটকে পড়ল এবং জেরার্ড একটু টলে পড়ে গেল একটু দূরে। নীলকণ্ঠ ততক্ষণ নিজেকে সামলে নিয়েছেন। দূর থেকে পিস্তলটা কুড়িয়ে নিয়ে এক ঝটকায় শুভময়কে সরিয়ে দিয়ে ট্রিগারটা টিপে দিলেন জেরার্ডকে লক্ষ্য করে। গুলিটা সোজা জেরার্ডের কপাল ফুটো করে বেরিয়ে গেল। মাটিতে পড়ে গেল জেরার্ডের 6.5 ফুটের দেহটা। নীলকণ্ঠ একটু সেদিকে তাকিয়ে বললেন, এই হাতে অনেক রাক্ষস মেরেছি, তুই তো একটা চুনোপুটি। চলো শুভময়। শুভময় বললেন, এত ধন সম্পদ তাহলে কি হবে? জেরার্ডরা নিশ্চয়ই কোনো জাহাজ নিয়ে এসেছিল। চলো কিছুটা সেটাতে গিয়ে তুলে দিই, তারপর ত্রিস্তানদা কোন হাতে ফিরে গিয়ে ওখান থেকে বাথে গিয়ে ওখানকার প্রশাসনকে জানিয়ে আবার ফিরে আসা যাবে। তাই চলো। শুভময় ফিরে যাবেন এমন সময় একটা ক্ষীণ কণ্ঠস্বর শুনে ফিরে তাকালেন। একটা সাদা চামড়ার ছেলে, বয়স আন্দাজ করা যাচ্ছে না, সারা শরীরে মাংসের চেয়ে হাড় বেশি, পরনের জামাটা জায়গায় জায়গায় খসে পড়েছে। কি বলতে চাইছে বোঝা না গেলেও হেল্প কথাটা বোঝা যাচ্ছে। নীলকণ্ঠ তাকে আস্তে আস্তে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? ছেলেটি ইঙ্গিতে বলল যে এই দ্বীপে তার একজন সঙ্গী ছিল, সে মারা গেছে, এখন সে এখান থেকে বেরোতে চায়। কথাটা শেষ করেই মুখ থুবড়ে পড়ল ছেলেটা। নীলকণ্ঠ বলল, শুভময়, তুমি এখানেই থাকো, আমি দেখি জেরার্ডের বোট কোথায়, কত দূরে। শুভময় সঙ্গে নেওয়া বাঁশের পাত্র খুলে ছেলেটার চোখে মুখে জল ছেটালেন। ছেলেটা চোখ মেলে তাকালো। তারপর শুভময়ের হাতের বোতল থেকে জল খেয়ে একটু সুস্থ হলো। এদিকে নীলকণ্ঠ জেরার্ডের জাহাজের খোঁজে গিয়ে দেখলেন তাদের নৌকার কাছেই একটা ছোট বোট রাখা আছে, মানে জাহাজটা কাছাকাছি নিশ্চয়ই কোথাও আছে। যেহেতু এখানে জাহাজ রাখা সম্ভব নয়, তাই বোট নিয়ে এত দূর এসেছে জেরার্ড। কিন্তু এই দ্বীপ অবধি ওকে পথ দেখিয়ে কারা আনলো?
ম্যাক না হয় তাদের রাস্তা বলে দিয়েছে, কিন্তু সেটাও তো ত্রিস্তান দা কুনহা থেকে, কিন্তু বাথ থেকে সেই পথ তো কেউ জানতো না। তাহলে তাহলে কি কার্লোসই কি ওদের গোপনে সাহায্য করছিল? বোটে উঠে নীলকণ্ঠ দেখলেন অনেকগুলো চামড়ার বস্তা রাখা আছে, আর সঙ্গে একটা বাইনাকুলারে চোখ রেখে তিনি দেখলেন এই ভূমিভাগ যেখান থেকে শুরু তার মুখেই নোঙর ফেলে দাঁড়িয়ে আছে জেরার্ডের জাহাজ। বস্তাগুলো হাতে নিয়ে নীলকণ্ঠ ফিরে গিয়ে গুহার ভেতরে রাখা বাক্স থেকে কিছু ধনরত্ন সোনার বাট ভরে সবাই মিলে ফিরে চললেন জেরার্ডের জাহাজ লক্ষ্য করে। বোট থেকে যখন তারা জাহাজে পৌঁছালেন তখন সূর্য অস্ত গেছে। জাহাজের কাছে পৌঁছে নীলকণ্ঠ জোর গলায় বললেন, কে আছেন? কয়েকবার ডাকাডাকির পর একজন বৃদ্ধ মানুষ বেরিয়ে এলেন। তাঁদের দেখে অবাক হয়ে বললেন, আপনারা কারা? জেরার্ড কোথায়? নীলকণ্ঠ ভেবেছিলেন জেরার্ডের জাহাজে যে বা যাঁরা থাকবেন তারা হয়তো জেরার্ডের মতোই নিষ্ঠুর প্রকৃতির এবং ভয়ঙ্কর, কিন্তু এই বৃদ্ধ লোকটিকে দেখে তা মনে হলো না। বরং জাহাজে ওঠার জন্য ওদের বোটের দিকে একটা সিঁড়ি ফেলে দিলেন তিনি। নীলকণ্ঠ, শুভময় এবং সেই অজানা ছেলেটি জাহাজের ডেকে উঠে এলেন। তবুও সেই ক্যাপ্টেনের অবাক ভাব কাটল না। নীলকণ্ঠকে আবার জিজ্ঞেস করলেন, আপনারা কারা? নীলকণ্ঠ সংক্ষেপে নিজেদের পরিচয় দিলেন। বললেন, অতি লোভে জেরার্ডের যে অবস্থা, আপনি যদি বেগরবাই করেন তাহলে কিন্তু। বৃদ্ধ নাবিক বললেন, আমি এই জাহাজের নাবিক, একাই এই জাহাজ চালিয়ে নিয়ে বাথ থেকে এই নির্জন দ্বীপে এসে পৌঁছেছি। জেরার্ড আমার আর সব সঙ্গীকে খুন করেছে। আমি প্রাণের ভয়ে এখানে এসেছি। আজ 30 বছর আমি জাহাজ চালাচ্ছি। জেরার্ড একটা পুরনো ম্যাপ দিয়ে আমাকে বলেছিল এখানে আসতে। আমি দেখেই বুঝেছিলাম এ হলো স্নেক আইল্যান্ড, যেখানে সেই কুখ্যাত গুপ্তধন লুকোনো। আসলে এখানে পৌঁছানো খুব সহজ কাজ নয়। এই রাস্তা খুব কম মানুষই জানেন। বৃদ্ধ লোকটি ভেতরে চলে গেলেন। নীলকণ্ঠ ভেতরে গিয়ে বললেন, এখান থেকে দ্বীপ ত্রিস্তান দা কুনহাতে যাব, তারপর মূল শহরে। বৃদ্ধ নাবিক নীরবে সম্মতি দিলেন। দিন 15 পরে ত্রিস্তান দা কুনহা দ্বীপে পৌঁছালেন ওনারা। ম্যাককে নীলকণ্ঠ সব খুলে বললেন, এই সম্পদের কিছু অংশ আমি আপনাকে দিয়ে যেতে চাই। ম্যাক হেসে বললেন, পিতৃপুরুষ যে ভুল করে গেছে তার প্রায়শ্চিত্ত করছি আমি। হাজার হাজার মানুষের রক্তমাখাই সম্পদ আমি স্পর্শ করতে চাই না। আমি এই আদিম সরল অধিবাসীদের সঙ্গে মিশে আছি, খুব ভালো আছি, সুস্থ আছি। ওই সম্পদ আপনারা নিয়ে যান। শুনেছি ভারতবর্ষে অনেক গরিব মানুষ রয়েছেন, অনেক অনাথ শিশু রয়েছে, পারলে তাদের মধ্যে বিলিয়ে দেবেন। শুভময় একটু অবাক হয়ে বলল, আপনার পূর্বপুরুষ এডওয়ার্ড টিচ আপনার পূর্বপুরুষ ছিলেন? একটু বিষণ্ণ হাসি হেসে ম্যাক বললেন, আমি হলাম টিচ বংশের চতুর্থ সন্তান। এডওয়ার্ড টিচের দলে ডরথি বলে একজন মহিলা দস্যু ছিল। এডওয়ার্ডের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লুট করত সে। এডওয়ার্ড যখন মারা যায় তখন ডরথি অন্তঃসত্ত্বা, ফলে সে তখন আত্মগোপন করেছিল। পরে তার এক পুত্র সন্তান জন্ম নেয়। ডরথি অবশ্য দস্যুবৃত্তি ছেড়ে দেয়। বাথ শহরে খুব সাধারণভাবে জীবনযাপন করত সে। কিন্তু একটা ব্যাপার ঘটেছিল।
হয়তো এত মানুষের অভিশাপের ফলে হোক বা যাই হোক, এই বংশের কোনো ছেলেই 40 বছরের বেশি আয়ু পায়নি। আর আশ্চর্যজনকভাবে সবাই অপঘাতে মারা যায়। আমি অবশ্য পরে এসব কথা শুনেছিলাম। যেদিন শুনেছিলাম সেদিনই এই সভ্য সমাজ ছেড়ে, বাত ছেড়ে অচেনা উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম। সঙ্গে ছিল উত্তরাধিকার সূত্রে পাওয়া এই ম্যাপ। এক ভয়ঙ্কর সামুদ্রিক ঝড়ে আমি এই দ্বীপে ভাসতে ভাসতে চলে আসি। তারপর থেকে এখানেই আছি। মাত্র 30 বছর বয়সে এখানে এসেছিলাম, এখন আরো 40, মানে 70। মনে হচ্ছে অভিশাপ কেটে গেছে। নীলকণ্ঠ শুভময়কে বললেন, এবারে চলো ফিরে যাই। ম্যাক, তাহলে চলি, ভালো থেকো। ম্যাকের হাসিটা খুব ভালো লাগলো নীলকণ্ঠের। কিছুক্ষণ পরে ওরা জাহাজে উঠলেন। জাহাজে উঠে নীলকণ্ঠ অনেকক্ষণ তাকিয়ে রইলেন তৃস্তান দা কুনহার দিকে। কত স্মৃতি পেছনে পড়ে রইল, সব ফেলে তারা চললেন। জাহাজে শুনেছেন টেডের কথা, তারাও এসেছিল এই গুপ্তধন উদ্ধার করতে। হেনরির বন্ধু ছিল এই টেড আর রিচার্ড। রিচার্ড আর টেডকে ফেলে রেখে হেনরি ফিরে গিয়েছিল মূল ভূখণ্ডে, আর ফিরে আসেনি। পরে নীলকণ্ঠের মুখে হেনরির মৃত্যুর খবর শুনে খুব দুঃখ করল টেড। টেড অনেকবার চেষ্টা করে শেষে ওর স্যাটেলাইট ফোন থেকে কার্গো কন্ট্রোল রুমে যোগাযোগ করতে পেরেছিল। হয়তো কোনো জাহাজ রেস্কিউ করতে আসবে ওদের, কে জানে, সে জানে না। একসময় শুভময় বললেন, তাহলে কি বাকি সম্পদ উদ্ধার করতে আবার এখানে আসবে? নীলকণ্ঠ বললেন, না, আসল সম্পদ হলো জীবন শুভময়। তার চেয়ে বড় কিছু আর নেই। সেটা বোধহয় আরো একবার বেঁচে নিলাম। শুভময় মুচকি হেসে চোখে বাইনাকুলার লাগালেন। দেখতে পেলেন দূর থেকে আরেকটা জাহাজ আসছে। কে জানে, হয়তো টেডদের রেস্কিউ করার জন্য কোনো জাহাজ, বা হয়তো অন্য জাহাজ। তিনি বাইনাকুলার অন্যদিকে ফিরিয়ে এক ঝাঁক পাখি দেখতে লাগলেন। কি সুন্দর ঝাঁক বেঁধে অসীম আনন্দে উড়ছে। কি আনন্দ! বেঁচে থাকাটা কি যে সুখের! শুভময় চোখ থেকে বাইনাকুলার সরিয়ে চোখের কোণটা একটু মুছে নিলেন। শুনছিলে শতরূপা শাসমলের লেখা ব্ল্যাক বেয়ার্ডের গুপ্তধনের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আজ গল্প পাঠে ছিল রণদীপ। অন্যান্য চরিত্রে ছিল তমাল, কৌশিক, লিও, আসঞ্জন, রক্তিম, ইন্দ্রনীল, রণদীপ, সমাপন এবং ঋদ্ধি। শব্দগ্রহণ ও আবহ করেছে শুভজিৎ এবং তাকে সহযোগিতা করেছে লিও। নির্দেশনায় ছিল স্মিতা। পোস্টার আর্টিস্ট কভারম্যান অভিব্রত। তাহলে কেমন লাগলো আজকের গল্প? অবশ্যই লিখে জানিও কমেন্ট বক্সে। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও অবশ্যই। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ খুব শীঘ্রই থ্রিলার ল্যান্ডে আসছে অভিক সরকারের লেখা ইনকুইজিশন। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, ভয়ে থেকো।